আমরা আগের ক্লাসে সমবিন্দু সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আবার সমবিন্দুর দ্বিতীয় উপপাদ্য প্রমাণ করব। সমবিন্দুর দ্বিতীয় উপপাদ্যে কি আছে, যে শীর্ষ থেকে ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর ওপর লম্বগুলো সমবিন্দু। তাহলে আমরা লিখব প্রমাণ করো কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির ওপর শীর্ষ থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুগুলোর ওপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। একটা ত্রিভুজ, তার শীর্ষ থেকে বিপরীত বাহু এই একটি লম্ব, আর ত্রিভুজটা যদি এমন আঁকি, এখান থেকে এই বাহুর ওপর লম্ব এবং এখান থেকে এই বাহুর ওপর লম্ব, যে তিনটি লম্ব অঙ্কন করা হলো এরা সমবিন্দু হবে, অর্থাৎ একটা বিন্দুতে মিলিত হবে। এখন এই বিন্দুটির একটি বিশেষ নাম আছে, এই বিন্দুটিকে বলা হয় লম্ব বিন্দু। কোন ত্রিভুজের লম্ব বিন্দু বলা হয়। এখন ধরা যাক এবিসি একটা ত্রিভুজ, যার বিপরীত বাহুগুলোর ওপর লম্বগুলো ডি, ই এবং আমরা এটা এবি এর ডি, এটা ই এবং এটা এফ ধরে নিলাম। তাহলে প্রদত্ত আমরা কি লিখব? প্রদত্ত। ধরা যাক ত্রিভুজ এবিসি এর এ, বি এবং সি বিন্দু দিয়ে এ, বি এবং সি বিন্দু দিয়ে এ থেকে বিসি এর উপর বিসি, সিএ এবং এবি এর ওপর অঙ্কিত লম্ব তিনটি যথাক্রমে কি হলো? এই, এই লম্ব, এই, এ থেকে এই, বি থেকে অঙ্কিত লম্ব তিনটি এই, আমরা যদি নামটা এটা এডি দেই, এটা ই দিলাম, এটা এফ নিলাম। অঙ্কিত লম্ব তিনটি এডি, বিই এবং সিএফ, তিনটে লম্ব অঙ্কন করলাম। তারা কি? এডি, বিই এবং সিএফ। প্রামাণ্য বিষয় কি আসবে? প্রামাণ্য বিষয় এডি, বিই এবং সিএফ সমবিন্দু, অর্থাৎ একই বিন্দুতে মিলিত হবে, সমবিন্দু। এবার আমরা
অঙ্কন করব। তাহলে তোমরা লিখে নিয়েছো, প্রদত্ত আছে ত্রিভুজ এবিসি এর এ থেকে বিসি এর ওপর অঙ্কিত লম্ব এডি, বি থেকে এসি এর ওপর অঙ্কিত লম্ব বি এবং সি থেকে এবি এর ওপর অঙ্কিত লম্ব এ এফ। তিনটে লম্ব অঙ্কন করা হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে যে লম্ব তিনটি একটি বিন্দুতে এসে মিলিত হয়েছে এবং সেই বিন্দুটি মনে করলাম ও বিন্দু। এটা আমরা প্রমাণ করব। এবারে অঙ্কন করে নিচ্ছি। অঙ্কন কি, যে না, এ বিন্দু থেকে বিসি বাহুর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করছি। এ থেকে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো। বি থেকে এসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো এবং সি থেকে এবি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো। তাহলে আমরা কি অঙ্কন করলাম? এ থেকে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, বি থেকে এসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম এবং সি থেকে এবি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যারা পি, কিউ এবং আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে অঙ্কন কি করা হলো? এ থেকে এ বিন্দু থেকে আর বিসি বাহুর বি বিন্দু থেকে সি এ বাহুর এবং সি বিন্দু থেকে এবি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো। যারা পরস্পরকে কোন বিন্দুতে? পি, কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। পি, কিউ এবং আর বিন্দুতে যারা পরস্পরকে ছেদ করেছে। এবার আমরা প্রমাণ করব। প্রমাণে কি আছে একটু দেখে নেব। প্রমাণটা কেমন হবে লক্ষ্য করো। প্রমাণ দেখো, এ পি বি সি চতুর্ভুজের এপি সমান্তরাল বিসি এবং পিবি সমান্তরাল এসি, অতএব এপিবিসি একটা সামান্তরিক। তাহলে এপিবিসি চতুর্ভুজের এপি সমান্তরাল বিসি এবং পিবি সমান্তরাল এসি। এর সঙ্গে এ সমান্তরাল, এর সঙ্গে এ সমান্তরাল। কেন? এরা অঙ্কন অনুসারে আমরা এমন করে অঙ্কন করেছি, তাই অঙ্কন অনুসারে। অতএব এপিবিসি একটা সামান্তরিক। যদি সামান্তরিক হয় তাহলে কি হবে? বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ অতএব এপি সমান বিসি। আবার লক্ষ্য করো, এ কিউ
সিবি বা এ বি সি কিউ চতুর্ভুজটিও একটি সমান্তরিক। অনুরূপে অনুরূপে এ বি সি কিউ চতুর্ভুজের কি হবে, এ কিউ সমান্তরাল বিসি এর সঙ্গে এ সমান্তরাল এবং এ বি সমান্তরাল সি কিউ। এই যে এ বি সমান্তরাল সি কিউ, তাহলে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হলে আমরা আগেই জেনেছি তাকে সামান্তরিক বলে। অতএব এ বি সি কিউ একটা সামান্তরিক। অতএব এ কিউ সমান বিসি। তাহলে লক্ষ্য করো, বিসি এর সঙ্গে এপি সমান, আবার বিসি এর সঙ্গে এ কিউ সমান। অতএব এপি সমান এ কিউ। তাহলে এপি সমান এ কিউ হলে অতএব এ কার মধ্যবিন্দু, পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে আমরা কি পেলাম, এ বিন্দুটি পি কিউ বাহুর মধ্যবিন্দু হলো। ঠিক একই রকম ভাবে আমরা এই সমান্তরিক আর এই সমান্তরিক যদি নেই, তাহলে আমরা প্রমাণ করতে পারবো এই যে এ পি বি সি সমান্তরিক থেকে এটা সমান এটা, আবার আমরা এ বি আর সি সমান্তরিক থেকে পাবো এটা সমান এটা, অর্থাৎ বি পি আর এর মধ্যবিন্দু। তাই আমরা লিখছি অনুরূপে কে বি পি আর এর এবং সি কিউ আর এর মধ্য বিন্দু। তাহলে আমরা এই পর্যন্ত পেলাম কি, যে এ পি কিউ এর মধ্যবিন্দু, বি সি আর এর মধ্যবিন্দু, বি পি আর এর মধ্যবিন্দু এবং সি কিউ আর এর মধ্যবিন্দু। আমরা এই রেজাল্ট গুলো পেলাম। এবার আমরা দেখব যে যেহেতু এডি লম্ব বিসি এবং এপি এবং পিএ বা পিকিউ সমান্তরাল বিসি, পিকিউ এর সঙ্গে বিসি সমান্তরাল এবং এ এর উপরে লম্ব, তাহলে আমরা বলতে পারি যে এডি লম্ব পিকিউ। কারণ দেখো যে এর সঙ্গে সমান্তরাল, কারণ সিডি এ কোণ প্লাস ডি এ কিউ কোণ সমান 180 ডিগ্রি। এবার এটা তো 90 ডিগ্রি, তাহলে দেওয়ার পর ডি এ কিউ কোণ অবশ্যই 90 ডিগ্রি, ডি এ কিউ কোণ 90 ডিগ্রি। তাহলে কি হলো, এডি পি কিউ এর উপর লম্ব হলো। অনুরূপ ভাবে আমরা প্রমাণ করে নিতে পারি অনুরূপে এডি, এবার এটা কি হবে, বিই পি আর এর উপর বা বিই লম্ব পি আর লিখে দাও, এবং বি হলো সিএফ লম্ব কিউ আর। তাহলে লক্ষ্য করো, পি কিউ আর ত্রিভুজের পি কিউ বাহুর মধ্যবিন্দু এ, কিউ আর বাহুর মধ্যবিন্দু সি এবং পি আর বাহুর মধ্যবিন্দু পি। কি হয়েছে, এরা অর্থাৎ এডি বি সিএফ এবং বি লম্ব। কোথায় লম্ব, মধ্যবিন্দুতে লম্ব। মধ্যবিন্দুতে লম্ব হলে তাদেরকে কি বলা হয়,
বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক। অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি যে কোনো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে আমরা এখানে পেলাম, অতএব এডি বিই এবং সিএফ যথাক্রমে ত্রিভুজ পিকিউআর এর পিকিউ, পিআর ও কিউআর বাহুর যথাক্রমে পিকিউ, পিআর এবং কিউআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। অতএব যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক গুলো সমবিন্দু হয়, কোন ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক গুলো সমবিন্দু হয়, অতএব এডি বিই এবং সিএফ পরস্পর সমবিন্দু। কারণ আমরা জানি ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি, সমবিন্দু। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুগুলোর ওপর অঙ্কিত লম্বগুলো সমবিন্দু। আমরা আরেকবার দেখে নেই প্রমাণটা, আরেকবার রিক্যাপ করে নেই যে কিভাবে আমরা প্রমাণ করলাম। যে একটা ত্রিভুজ, আরেকবার বুঝে নাও, একটা ত্রিভুজ তার শীর্ষ থেকে বিপরীত বাহুগুলোর ওপর লম্ব অঙ্কন করা হয়েছে। এই লম্বগুলো একটা বিন্দুতে মিলিত হবে, সমবিন্দু। আমরা কি করলাম, যে এরা তিনটি লম্ব অঙ্কন করলাম, এখান থেকে সমান্তরাল সরলরেখা টানলাম, এখান থেকে এই বাহুর সমান্তরাল সরলরেখা টানলাম, এবং এখান থেকে বিপরীত বাহুর সমান্তরাল সরলরেখা টানলে তারা পরস্পর এসে একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে আমরা দেখতে পেলাম, এটা নাম দিয়েছিলাম এ বি সি, এডি বিই এবং সিএ হচ্ছে ত্রিভুজ এবিসি এর শীর্ষ থেকে বিপরীত বাহুগুলোর ওপর লম্ব, তারা পরস্পর ও বিন্দুতে মিলিত হবে। এটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে অঙ্কন করলাম, এ থেকে বিসি এর সমান্তরাল টেনেছি, বি থেকে এসি এর সমান্তরাল সরলরেখা টেনেছি, এবং সি থেকে বি এর সমান্তরাল সরলরেখা টেনেছি, টানা হলো। তাহলে প্রমাণে কি দেখলাম, এটা যদি পি কিউ আর ত্রিভুজ হয়, তাহলে পি এ বি সি চতুর্ভুজের এর সঙ্গে এ সমান্তরাল, এর সঙ্গে এ সমান্তরাল, তাহলে এটা একটা সমান্তরিক। অতএব পি এ সমান বিসি। আবার এ বি সি কিউ চতুর্ভুজের এটার সঙ্গে এটা সমান্তরাল, এর সঙ্গে এর সমান্তরাল, এও একটা সমান্তরিক। অতএব এর সঙ্গে এ সমান। তাহলে কি পেলাম, পি এ সমান, কি পেয়েছি, পি এ সমান কিউ এ। পি এ সমান কিউ এ হয়ে যাওয়ার পর আমরা কি পেলাম, পি এ ইকুয়াল টু কিউ এ। তাহলে এ পি কিউ এর মধ্যবিন্দু, অনুরূপে বি পি আর এর মধ্যবিন্দু, এবং সি কিউ আর এর মধ্যবিন্দু। আবার যেহেতু এ বিসি এর সঙ্গে পি কিউ সমান্তরাল এবং বিসি এর ওপর এডি লম্ব, তাই এডি অবশ্যই পি কিউ এর ওপর লম্ব। তাহলে এডি পি কিউ এর ওপর লম্ব, বিই পি আর এর ওপর লম্ব, সিএফ কিউ আর এর ওপর লম্ব। কোথায় লম্ব, ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুতে লম্ব। তাহলে কি পেলাম, পি কিউ আর ত্রিভুজে এডি বিই এবং সিএফ বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক। আর তোমরা আগেই শিখেছো ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক গুলো কি হয়, একটা বিন্দুতে মিলিত হয়। তাই এক্ষেত্রে এডি বিই এবং সিএফ অবশ্যই একটা বিন্দুতে মিলিত হবে,
তাই তারা সমবিন্দু। এইভাবে বারবার দেখে তোমরা উপপাদ্যটা প্রমাণ করে নেবে। এবার উপপাদ্যের সঙ্গে আমরা একটা প্রয়োগ শিখি। দেখো এই উপপাদ্যের প্রয়োগ কি হতে পারে। যেমন একটা প্রয়োগ আছে তোমাদের, যে ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু ও, আর বলা আছে কোণ বিওসি সমান 80 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত। আমরা একটু দেখে নিই। যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ এঁকেছি এবিসি, তার লম্ববিন্দু আঁকবো এ থেকে বিসি এর ওপর লম্ব, সি থেকে এর ওপর লম্ব, আর এখান থেকে এর ওপরে লম্ব অঙ্কন করলাম, ধরলাম এটা ও। তাহলে বিওসি দেখো এই কোণটা দেওয়া আছে, বিওসি কোণ কত, 80 ডিগ্রি। দেখো এটা যদি একটা পি কিউ নাম দেই, তাহলে দেখো লক্ষ্য করো বিপি এসি এর ওপর লম্ব, তাই এই কোণটা বিপি লম্ব এসি, অতএব কোণ বিপি এ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা 90। আবার সিকিউ লম্ব এবি, সিকিউ এবি এর ওপর লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, অতএব এ কিউ ও বা এ কিউ সি বা ও বলো, এটা ও নাম দিয়ে দাও, এ কিউ ও সমান 90 ডিগ্রি। আর কোণ কিউ ও পি হচ্ছে বিপ্রতীক কোণ কার, বিপ্রতীক কোণ বিওসি সমান কত হবে, 80 ডিগ্রি। অতএব দেখো এই চতুর্ভুজের এ পি ও কিউ চতুর্ভুজের আমরা তিনটে কোণ পেয়ে গেছি। তাহলে কোণ বিএসি বলতে পারি, বা তোমরা বলতে পারো কিউ এ পি সমান 360 ডিগ্রি মাইনাস এই কোণগুলোর যোগফল 90 ডিগ্রি 90 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মাইনাস 180 270 ডিগ্রি, দ্যাট ইজ কত পাচ্ছ, 90 90 80, তার মানে 8 আর 9 17, 17 আর 9 26, 260 ডিগ্রি। তাহলে ওটা কি আসবে, 100 ডিগ্রি। তাহলে এই কোণটা কত আসলো, অতএব কোণ বিএসি সমান 100 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। আরেকটি জিনিস, সামান্য একটি জিনিস আমরা একটু করে নিই, যে আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলা হয়। এখন দেখো মজার বিষয়, যদি ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো সেই কি হয়, ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকগুলো ত্রিভুজের অভ্যন্তরের কোনো বিন্দু হয়। ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে অবস্থিত হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সমকোণ হলে ত্রিভুজের পরিকেন্দ্রটি ও ত্রিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়। কিন্তু ত্রিভুজটি যদি স্থূলকোণী ত্রিভুজ হয়, সেক্ষেত্রে ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকগুলো ত্রিভুজের বাইরের কোনো বিন্দুতে মিলিত হয়। তাহলে তোমরা মনে রাখবে যে স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত হয়, সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়, আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত হয়। এটা গেল পরিকেন্দ্র সংক্রান্ত ব্যাপার। আর লম্ববিন্দু দেখো, লম্ববিন্দু কাকে বলে, এইমাত্র আজকের উপপাদ্যে করলাম, শীর্ষ থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব যে বিন্দুতে মিলিত হবে সে লম্ববিন্দু। সমকোণী ত্রিভুজের লম্ববিন্দু লক্ষ্য করো, এটা এটা এই শীর্ষ থেকে এই শীর্ষ থেকে এই এবং এই শীর্ষ থেকে এই। সমকোণী ত্রিভুজের
লম্ববিন্দু ত্রিভুজের একটি সমকোণের শীর্ষবিন্দুতেই মিলিত হবে। যেখানে সমকোণ তৈরি হয়েছে সেই শীর্ষবিন্দুতেই কিন্তু ত্রিভুজের লম্ববিন্দু অবস্থিত হবে। এই নিয়মগুলো ভালো করে শেখো, আর এই উপপাদ্যটা বারবার করে তোমরা তৈরি করে নাও। আবার পরবর্তী ক্লাসে তোমাদের অন্য কোনো উপপাদ্য নিয়ে আমি আবার বোঝাবো।